প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর অর্থনীতির জন্য পরিসংখ্যান আমরা ক্লাস আজকের। দেখো, আমাদের বিগত ক্লাসগুলোতে দেখো আমরা যথার্থতা যাচাই নিয়ে আলোচনা করছিলাম এবং কায়বর্গ যাচাই নিয়ে আলোচনা করছিলাম। কায়বর্গ যাচাই কি, তার প্রক্রিয়াগুলো, ধাপগুলো আলোচনা করেছিলাম। সেখানে তোমাদের মনে আছে বিকল্প কল্পনা 3টা ছিল। সেই বিকল্প কল্পনার আলোকে আমরা একটা উদাহরণ নিয়ে সেগুলো বোঝার চেষ্টা করেছি। দেখো, কায়বর্গ যাচাইয়ের আর একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে মিল সামঞ্জস্য যাচাই। ইংলিশে বলা হয় টেস্ট অফ গুডনেস অফ ফিট। দেখো এখানে কি লেখা হয়েছে, অনেক সময় আমাদের নমুনা থেকে প্রাপ্ত গণসংখ্যা বিন্যাস কোনো তাত্ত্বিক বিন্যাস অনুসরণ করে কিনা তা যাচাই করতে হয়। এক্ষেত্রে আমরা কি করি, কল্পনা করি যে পর্যবেক্ষিত নমুনাটি, মানে যে নমুনাটা আমরা সংগ্রহ করলাম, কোনো একটি বিশেষ নির্ধারিত তথ্যবিশ্ব থেকে এসেছে। তারপরে অতঃপর নাস্তিক কল্পনা অনুসারে পর্যবেক্ষিত গণসংখ্যাগুলোর জন্য প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করা হয়। পরবর্তীতে কাই-স্কয়ার যাচাই নমুনার মান ব্যবহার করে প্রত্যাশিত ও পর্যবেক্ষিত গণসংখ্যাগুলোর পার্থক্যের যথার্থতা যাচাই করতে হয়। এ ধরনের যাচাইকে বলা হয় মিল সামঞ্জস্য যাচাই বা টেস্ট অফ গুডনেস অফ ফিট। দেখো সেই কাই-স্কয়ারের রূপটা দেখো তোমরা, কাই-স্কয়ার ইকুয়াল টু সামেশন। এই সামেশনটা কিন্তু এই অনুপাত বরাবর উপরে লেখা OI মাইনাস EI হোল স্কয়ার বাই EI। OI দিয়ে বোঝাচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা আর EI হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। তাহলে আমি একটু তোমাদেরকে মনে করাই দিচ্ছি, তোমাদের বিগত ভিডিওগুলো দেখো, সেখানে লিখে দিয়েছিলাম বোর্ডে, ভেদাঙ্ক সম্পর্কে যাচাইয়ের ক্ষেত্রে আমরা কাই-স্কয়ার যাচাই এবং এফ যাচাই ব্যবহার করি। তাহলে কাই-স্কয়ার যাচাইকে যখন ঢুকলাম, সেখানে আমরা কিন্তু ভেদাঙ্ক নিয়ে বিশ্লেষণ করেছি। আমাদের নাস্তিক কল্পনায় ছিল সিগমা স্কয়ার এইচ নট সিগমা স্কয়ার ইকুয়াল টু সামথিং। বিকল্প কল্পনা একাধিক হতে পারে, গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইকুয়াল টু হতে পারে। দেখো সেই কায়বর্গ যাচাইয়ের ওই ভেদাঙ্ক যাচাইয়ের পাশাপাশি আর একটা যাচাই আমাদের রয়েছে, যেটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে মিল সামঞ্জস্য যাচাই। সেখানে কিন্তু কাই-স্কয়ারের যাচাইয়ের সূত্র এটা। আর তোমরা শিখেছ ওখানে যে কাই-স্কয়ার ভেদাঙ্ক যাচাইয়ের ক্ষেত্রে একটা নমুনা ভেদাঙ্ক আর একটা গণসমষ্টিক ভেদাঙ্কের তুলনা যাচাইয়ের ক্ষেত্রে সেখানেও কাই-স্কয়ারের ব্যবহার রয়েছে n-1 ইন্টু s স্কয়ার বাই সিগমা নট স্কয়ার। তোমাদের মনে আছে? আরও দেখো, এই কাই-স্কয়ার যাচাইয়ের একটা রূপ আর একটা হচ্ছে এই মিল সামঞ্জস্য যাচাইয়ের আর একটা রূপ। তো এইটা তোমরা এইভাবে মাথায় তোমাদের রাখতে হবে। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কিছু সমস্যা, মানে এই আলোকে মিল সামঞ্জস্য যাচাইয়ের আলোকে কয়েকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, দেখো চারটি মুদ্রা 160 বার নিক্ষেপ করা হলো। দাঁড়ি এবং প্রাপ্ত ফলাফল পাওয়া গেল, এবং প্রাপ্ত ফলাফল নিম্নরূপ। সে ফলাফলগুলো হচ্ছে, দেখো, মাথার সংখ্যা, দেওয়া আছে, আর হলো পর্যবেক্ষিত গণসংখ্যা। দেখো মাথার সংখ্যা 0, 1, 2, 3, 4, আর পর্যবেক্ষিত গণসংখ্যা হচ্ছে তোমার 1752,
তারপর হচ্ছে 54, আর হচ্ছে 31, আর হচ্ছে 6। প্রশ্নটা করা হয়েছে মুদ্রাগুলো নিরপেক্ষ কিনা। মুদ্রাগুলো নিরপেক্ষ কিনা। মুদ্রাগুলো নিরপেক্ষ কিনা 5% গুরুত্বের স্তরে পরীক্ষা কর। গুরুত্বের স্তরে পরীক্ষা কর। এই হচ্ছে প্রশ্ন। পরীক্ষা কর। এখন দেখো এখানে নাস্তিক কল্পনা হবে কি। এখানে নাস্তিক কল্পনা হবে অ্যান্সার দিয়ে। এখানে নাস্তিক কল্পনা, নাস্তিক কল্পনা H0। দেখো পর্যবেক্ষিত গণসংখ্যা সমান সমান প্রত্যাশিত গণসংখ্যা, এটার অর্থটা কি, যে মুদ্রাগুলো নিরপেক্ষ, এটা বোঝায় মুদ্রাগুলো নিরপেক্ষ, এটা বোঝাচ্ছে। তাহলে এর বিকল্প কল্পনা কি হবে, এবং বিকল্প কল্পনা এই সে যে নিরপেক্ষ নয়, মানে নট ইকুয়াল টু, মানে পর্যবেক্ষিত গণসংখ্যা এবং প্রত্যাশিত গণসংখ্যা সমান নয়, অর্থাৎ মুদ্রাগুলো নিরপেক্ষ নয়। আমরা এখন যে মানগুলো দেওয়া আছে এটা দিয়ে আমাদের কলাম করতে হবে। দেখো মাথার সংখ্যা একটা কলামে দেখাচ্ছি, মাথার সংখ্যা, আরটা হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা। তাহলে পর্যবেক্ষিত গণসংখ্যা মানে OI দেওয়া আছে, তাহলে আমরা ওখানে লিখে দিচ্ছি 0, 1, 2, 3, 4। এখানে 17, 52, তারপর হচ্ছে 54, 31, 6। তাহলে আমাদের এখান থেকে সম্ভাবনাটা বের করে নিতে হবে, কারণ সম্ভাবনা পেতে গেলে, আমাদের প্রত্যাশিত গণসংখ্যা পেতে গেলে তোমার পর্যবেক্ষিত গণসংখ্যার সমষ্টিকে সম্ভাবনা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা প্রত্যাশিত গণসংখ্যা পাবো। কিন্তু এখানে সম্ভাবনাটা নেই, এই পি এর মানটা নেই, এই পি এর মানটা আমাদের বের করতে হবে। তো এই জন্য আমাদের সম্ভাবনা আমরা এখানে পাবো। সম্ভাবনাটা কিভাবে বের করতে পারবো, দেখো এখানে দ্বিপদী বিন্যাসের সাহায্য নিতে হবে। এখানে আমাদের দ্বিপদী বিন্যাসের সাহায্য নিতে হবে। সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্স সমান সমান আমরা ব্যবহার করব সেই দ্বিপদী বিন্যাস NCX ইন্টু P টু দি পাওয়ার X Q টু দি পাওয়ার N-X। এই দ্বিপদী বিন্যাসের এই সূত্র ব্যবহার করে আমরা প্রবাবিলিটি অফ X Pটা বের করব। তাহলে N কয়টা, এখানে মুদ্রা কয়টা, 4টা। তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমরা 4CX, এটা একটু মডারেট করে রাখছি। আমরা ভালো করে জানি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় দুটো পিঠ থাকে, একটা হলো সফলতা আর একটা বিফলতা, অর্থাৎ একদিকে থাকে মাথা আর একদিকে লেজ। তাহলে দুই ধরনের ফলাফল সম্মিলিত কোনো নিক্ষেপে সফলতার সম্ভাবনাও হাফ, বিফলতার সম্ভাবনাও হাফ, সেটা আমরা এখানে ব্যবহার করব। যেহেতু মুদ্রা নিক্ষেপ সংক্রান্ত সমস্যা, প্রবাবিলিটি 5 টু দি পাওয়ার X, এখানে Q বিফলতাও হবে 0.5 টু দি পাওয়ার 4-X। এইটা ব্যবহার করে এখানে মানগুলো আমরা পি এর মানটা বের করে নেব। তাহলে প্রথমেই দেখো এখানে, তাহলে পর্যবেক্ষিত গণসংখ্যার সমষ্টিটা হচ্ছে বড় হাতের N সামেশন W। দেখো তার সামেশন OI মানে হচ্ছে বড় হাতের N, এইটা সমান সমান কত আসে,
6 রাখে 7 আর 4 11 আর 2 13 আর 7 20 শূন্য, হাতে 2 5 10 আর 5 15 একে 16, 160। আমরা বড় এন পেলাম 160। এখন আমরা সম্ভাবনাগুলো বের করে নেব। তা দেখো সম্ভাবনাগুলো এখানে এক্স এর মান কিন্তু আমাদের প্রথমে দেখো এগুলো কিন্তু সব এক্স এর মাথার সংখ্যা হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে এক্স। একবার আমরা এখানে 0 বসাবো, এখানে এক্স যেখানে 0 বসিয়ে কি আমরা পিটা কি পাই দেখো, তার প্রবাবিলিটি অফ 0 সমান সমান, হ্যাঁ হ্যাঁ, তা তোমার এখানে আমরা পাবো দেখো 4C0 0.5 টু দি পাওয়ার 0 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 0। এখানে ফলাফলটা আসছে 40 মানে 1, লক্ষ্য করো 40 মানে 1, 0.5 টু দি পাওয়ার 0 মানে 1, 0.5 টু দি পাওয়ার 4, 0.5 টু দি পাওয়ার 4 সমান আসলো 0.0, লেখো পয়েন্ট এখানে আসতেছে 0.0625, এটা পেলাম সম্ভাবনা। নেক্সট দেখো প্রবাবিলিটি অফ 1 যদি ধরি এখানে আসে দেখো 4C1 0.5 টু দি পাওয়ার 1, 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখানে দেখো 4C1 মানে হচ্ছে 4 গুণ 0.5 টু দি পাওয়ার 1 মানে 0.5, আর এখানে আসলো 0.5 টু দি পাওয়ার 3 মানে 1 to 5 হবে, অথবা 5 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 0.125। এখানে আমরা সম্ভাবনাটা পেলাম সমান আসলো 0.25, এই সম্ভাবনাটা এটি 0.25। এরপর দেখো প্রবাবিলিটি অফ 2 x ইকুয়াল টু 2 লিখলেও হতো 4C2 0.5 টু দি পাওয়ার 2 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখানে 4C2 হচ্ছে 6 গুণ 0.5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 0.25 আর গুণ 0.25, এই আসলো। তাহলে এখানে গুণ করলে আমরা পাবো 6 ইন্টু 0.25 সমান আসলো 0.375। এভাবে আমরা সম্ভাবনাগুলো বের করব। প্রবাবিলিটি অফ 3 সমান 4C3 0.5 টু দি পাওয়ার 3 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 3। এখানে দেখো 4C3 মানে 4, 0.5 টু দি পাওয়ার 3 মানে 0.125, আর এখানে হচ্ছে 0.5, এখানে এটা আসবে সম্ভাবনা 0.5 গুণ 0.125 যেটা আসলো গুণ 4 সমান হচ্ছে 0.25। তারপরে প্রবাবিলিটি অফ 4 সমান হচ্ছে 4C4 0.5 টু দি পাওয়ার 4 0.5 টু দি পাওয়ার 4 মাইনাস 4। এখানে 4C4 মানে সমান জিনিস টানলে 1 হবে, 0.5 টু দি পাওয়ার 4 0.5 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 0.0625, আর এখান থেকে পেলাম আরটা হচ্ছে 1, তাহলে আমাদের রেজাল্ট হলো 0.0625। এরপর এটা হয়ে সম্ভাবনা পেয়ে গেল। এখন আমরা কি পেয়ে যাব দেখো প্রত্যাশিত গণসংখ্যা। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই রেজাল্টগুলোকে একটু ক্লোজ করে বামে নিয়ে আসতেছি, সাইডে জায়গা কম হওয়ার কারণে আমি এই লেখাগুলো তোমরা বুঝলে সম্ভাবনা কিভাবে বের করতে হয় সেটা আমি একটু ওই রেজাল্টগুলো একটু বামে সরিয়ে নিলাম। দেখো রেজাল্টগুলোকে আমি এখানে 0.0625, তারপরে 0.0625, তারপর হচ্ছে 0.25, তারপরে পেয়েছি 0.375, তারপরে পেয়েছি 0.25, তারপরে পেয়েছি 0.0625, এটা পেয়েছি। তাহলে আমরা একটু স্পেস এখানে পাই। দেখো এইবার আমরা পেয়ে যাব প্রত্যাশিত গণসংখ্যা।
প্রত্যাশিত গণসংখ্যা আমরা পেয়ে যাব, মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পাচ্ছি। কিভাবে পাবো? ওই এন এর সাথে এই যে সম্ভাবনাগুলো পেলাম গুণ করতে হবে। এন কত? এন হচ্ছে 160। এটা আমি আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এন হচ্ছে 160, এন হচ্ছে 160, এই পর্যবেক্ষিত গণসংখ্যার সমষ্টি। এখন দেখো তোমরা, এই 160 গুণ সম্ভাবনা এখানে বসাবো, এই 160 গুণ 0.25 এখানে বসাবো, এইভাবে রেজাল্টগুলো আমাদের বের করতে হবে। এখানে গুণ করলে আমরা পাবো এইটা হয়তো 10 হলো, তারপরেরটা হবে 40-60, 40-60, এটাও আবার 40 আসবে, এইটা আসবে হয়তো 10, এটা আসবে 10, এইটা আমরা পেলাম। এই হলো প্রত্যাশিত গণসংখ্যা। তোমরা এখন সূত্রের দিকে তাকাও, দেখো সূত্রে কি আছে। এই যে সূত্রে দেখো আছে OI মাইনাস EI হোল স্কয়ার ভাগ EI, সেই জন্য ওর একটা কলাম লাগবে। এখানে আমরা বের করব OI মাইনাস EI হোল স্কয়ার ডিভাইডেড বাই EI। এটা একবারে বের করে নিয়ে আসবো, এটা একবারে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য করো OI, এই যে OI প্রথমটা কত? 17, 17 মাইনাস 7, দেখো 17 মাইনাস 10 কত পেলাম? 7 পেলাম। এই যে অবজার্ভড ফ্রিকোয়েন্সি মাইনাস প্রত্যাশিত গণসংখ্যা তার বর্গ। তাহলে দেখো 17 মাইনাস 10 পেয়েছি 7, 7-এর বর্গ করলে স্কোয়ার করলে হয় 49, 49কে ভাগ করবা EI দিয়ে, মানে 10 দিয়ে, ভাগ 10 সমান আসলো 4.9, এইভাবে। তারপরে দেখো 52 এই যে 52 মাইনাস 40, 52 মাইনাস 40 যেটা আসলো তার বর্গ, যেটা আসলো ভাগ 40 সমান পেলাম 3.6। এভাবে আমরা বের করব। 54 মাইনাস 60 যেটা আসলো স্কোয়ার, যেটা আসলো ভাগ 60 সমান আসলো 0.6। তারপরে দেখো 31 মাইনাস 40 যেটা আসলো স্কোয়ার, যেটা আসলো ভাগ 40 সমান আসলো 2.03। তারপরে 6 মাইনাস 10 যেটা আসলো তার বর্গ ভাগ হচ্ছে 10 সমান হলো 1.6। এটা আমরা পেলাম 1.6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেজাল্টগুলো পেয়ে গেছি 3.6, 0.6, 2.03, 1.6। এটার সমষ্টি পাবো। দেখো তাহলে সামেশন OI মাইনাস EI হোল স্কয়ার ডিভাইডেড বাই EI, এটা আমরা পেয়ে যাব এখনই। আমাদের যোগফলটা হচ্ছে 1.6 পেয়েছি, প্লাস 2.03 প্লাস 0.6 প্লাস 3.6 প্লাস 4.9, আমরা পেয়েছি 12.73। এটা পেলাম কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান। এইবার আমরা মন্তব্যগুলোয় যাচ্ছি। সুতরাং কাই স্কয়ার ইকুয়াল টু, ওই সূত্রটা আমি একবার লিখলাম, দেখো OI মাইনাস EI হোল স্কয়ার ডিভাইডেড বাই EI, এটা সমান পেলাম কত? তোমার 12.73। আমাদের কত পার্সেন্টে টেস্ট করতে বলেছিল? আমাদের বলেছিল 5% গুরুত্বের স্তরে, অর্থাৎ যথার্থতার মাত্রা এখানে ধরা হয়েছে তোমার 5, ওইটা আমরা টেস্ট করব। তাহলে আমরা জানি ডি টেস্ট বাদে সব টেস্টেই, ডি টেস্ট বাদে কি কি থাকে? টি, এফ, কাই স্কয়ার, সব টেস্টেই কিন্তু স্বাধীনতার মাত্রা লাগে। তাহলে এখানে স্বাধীনতার মাত্রাটাকে বলতে হবে, এখানে স্বাধীনতার মাত্রা ভি সমান সমান n-1। n হচ্ছে এখানে, লক্ষ্য করো
এখানে কিন্তু নিক্ষেপ করা হয়েছে 5 বার, 1 2 3 4 5, এর হলো নিক্ষেপের সংখ্যা 5, 5 - 1 = 4, তাহলে এখানে স্বাধীনতার মাত্রা 4 আর যথার্থতার মাত্রা হচ্ছে 5%। তাহলে আমরা বলবো 5% যথার্থতার মাত্রা এবং 4 স্বাধীনতার মাত্রায়, 4 স্বাধীনতার মাত্রায় কাই স্কয়ারের সারণীকৃত মান, কাই স্কয়ারের সারণীকৃত মান কত আমরা টেবিল থেকে দেখে নিই। আমাদের টেবিল থেকে দেখে নিতে হবে। আমাদের টেবিলটা রয়েছে এখানে, দেখো 5% কলাম দেখব 0.05, আর স্বাধীনতার মাত্রা হচ্ছে 4, 4-এ যে আমরা পাচ্ছি 5%-এ 9.49, এই হলো আমাদের সারণীকৃত মান, মানে টেবুলেটেড ভ্যালু, টেবিল থেকে যে প্রাপ্ত মান। এখন আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে কিন্তু কাই স্কয়ারের এইটা, তো এইটা বড়, সারণীকৃত মানটা ছোট, তাহলে নাস্তিক কল্পনা কি হবে? বাতিল হয়ে যাবে। তা আমরা বলবো যেহেতু কাই স্কয়ারের পর্যবেক্ষিত মান গ্রেটার দেন কাই স্কয়ারের সারণীকৃত মান, সুতরাং এখানে নাস্তিক কল্পনা বাতিল হবে। নাস্তিক কল্পনা বাতিল হবে। দেখো বাতিলে, তাহলে নাস্তিক কল্পনায় কি ছিল? মুদ্রাগুলো নিরপেক্ষ, তাহলে কি হবে? নাস্তিক কল্পনা বাতিল হয়ে গেল, তাহলে বিকল্প কল্পনা কারেক্ট হয়ে গেল, অর্থাৎ মুদ্রাগুলো নিরপেক্ষ নয়, এটা লিখবো, অর্থাৎ মুদ্রাগুলো নিরপেক্ষ নয়। এভাবে আমরা এই অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে এই সংক্রান্ত, এই যে মিল সামঞ্জস্য যাচাই, এই সংক্রান্ত আরো কয়েকটা সমস্যার সমাধান আমাদের শিখতে হবে। তা আজকে এখানেই শেষ। তোমাদেরকে ধন্যবাদ।